কবি বিষ্ণুদের কবিতার পটভূমি বিরাট, বিস্ময়করভাবেই বিরাট। তার কবিতার বিষয়, তার কবিতার উপমা, শব্দের ব্যবহার, ছন্দের ব্যবহার, কবিতার দৈর্ঘ্য সমস্ত কিছু নিয়ে বিষ্ণুদে তার এক নিজস্ব আঙ্গিক কবিতার জগতে গড়ে তুলেছিলেন। সম্ভবত এমন আঙ্গিকের জগতে, মানে এই ধরনের কবিতায় আমার মনে হয় না আর কোনো বাঙালি কবি পদার্পণ করতে পেরেছিলেন বলে। মুশকিলের বিষয় এটাই, তার এই যে কবিতার বিরাটত্ব, বিশালত্ব, তার বিষয়ের বিশালত্ব, এইটাই কিন্তু বিষ্ণুদের কবিতার বা পাঠকের জন্যেও একটি বড় অসুবিধা হয়ে দাঁড়িয়েছিল। সেই জন্যই বিষ্ণুদের কবিতায় আমরা বারবার বলতে শুনেছি, কবিতা সম্পর্কে বলতে শুনেছি যে তার কবিতা অসম্ভব রকমের দুর্বোধ্য। কিন্তু তার কবিতার যে আঙ্গিক, যে গঠন, যে চলন, সেই বিষয়টা কিন্তু অবশ্যই আলোচনার সাপেক্ষ। সেই নিয়েই আজকে আমাদের পর্ব, বিষ্ণুদের কবিতার আঙ্গিক। নমস্কার, সাহিত্যের পথের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। বিষ্ণুদেকে নিয়ে এটা আমার দ্বিতীয় পর্ব। যদি ভালো লাগে সকলের সঙ্গে নিশ্চয়ই ভাগ করে নেবেন এই আনন্দ, কারণ কবিদের নিয়ে, বাংলা কবিদের নিয়ে আর খুব একটা আলোচনা হচ্ছে না। আসুন শুরু করা যাক বিষ্ণুদের কবিতার আঙ্গিকের বিশেষত্বগুলি কি কি। কবি এলিয়ট বিশ্বাস করতেন, পোয়েট্রি ইজ অ্যান এসকেপ ফ্রম ইমোশন। বিষ্ণুদেও এরকম বিষয়ে বিশ্বাসী ছিলেন। তিনি, অনেকে বলেন তার কবিতায় বা তার যে কবিতার ধরন, তাতে এলিয়টের প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায়। বিষ্ণুদেও তার কবিতার মধ্যে রোম্যান্টিকতা বা ভাবালুতা এই বিষয়টিকে একেবারে প্রশ্রয় দিতে চাননি, ঠিক এলিয়টের মতোই। সেই কারণে তার কবিতার গঠনে, তার প্রথম দিকের কবিতায় বিশেষ করে আমরা এলিয়টের প্রভাব, এলিয়টের বিষয়বস্তুর নির্বাচন বা তার কবিতার মতো চলন খুব বেশিভাবে দেখতে পাই। কিন্তু যত তার বয়স বেড়েছে, মানে যত বিষ্ণুদের বয়স বেড়েছে, যত তার কবিতার বয়স বেড়েছে, ততটাই তিনি এলিয়টের প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। এবং আরও একটা জিনিস খেয়াল করার মতো, যে এলিয়টের প্রভাব থেকে যতটাই তিনি মুক্ত হয়েছেন, সেই রকমভাবেই তার কবিতার দুরূহতাও খানিক অংশে যেন শেষের দিকে কমে গিয়েছিল বলে আমরা দেখতে পাই। বিষ্ণুদের কবিতায় শব্দের ব্যবহার, এই বিষয়বস্তুটা নিয়ে আলাদা করে আলোচনা করার মতো। তার কবিতায় তিনি এমন সমস্ত শব্দের ব্যবহার করছেন, এমন ভাবে ব্যবহার করছেন, যেন মনে হচ্ছে শব্দগুলি হঠাৎ কবিতা থেকে উঠে এসে এক অদ্ভুত বাক প্রতিমার মাধ্যমে নিজেদের আত্ম উন্মোচন করছে। অদ্ভুত অদ্ভুত শব্দের ব্যবহার তার কবিতায় আমরা দেখতে পাই, যে শব্দগুলিকে অনেকাংশে আমাদের পাঠকদের দুরূহ বলে মনে হলেও সেই শব্দের পুনরাবৃত্তি, বারবার লাইনের মধ্যে প্রয়োগ বা সেই শব্দের সঙ্গে অন্য চিত্রকল্প গড়ে যেভাবে বিষ্ণুদে তুলছেন কবিতায়, তার মাধ্যমে একটা জিনিস হচ্ছে, তা হলো একটি অদ্ভুত ছন্দ, অদ্ভুত সুর সৃষ্টি করছে শব্দগুলি। যেমন কপিল গুহা, বীজকম্প্র, এরকম অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করলেও সেই শব্দগুলির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটি সুরের একটি ঐক্যকে, যেটি কিন্তু অনায়াসে পাঠককুল মেনে নিতে পারছেন তার কবিতার ক্ষেত্রে। এবং এমনভাবেই তিনি সেই শব্দের কাঠামো, বাক্যের কাঠামো নির্মাণ করছেন, যাতে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো তার কবি মানুষই, সাধারণ বাঙালি জীবনের কবি মানুষই, সে মিলে যাচ্ছে আর্টেমিসের সাথে। শব্দের পুনর্ব্যবহার, এই বিষয়টা কিন্তু বিষ্ণুদের কবিতার গঠনের ক্ষেত্রে ভীষণভাবে একটি প্রয়োজনীয় বিষয়বস্তু বলে আমরা মনে করতে পারি। একদিকে যেমন বিভিন্ন শব্দের পুনর্ব্যবহার এবং শব্দের ব্যবহারের মাধ্যমে তার শব্দ ভাণ্ডার ভীষণভাবে মানে গড়ে উঠছে, ভীষণভাবে নিজেই নিজের মতো মানে একটি ভালো জায়গা করে নিতে পারছে, সেরকমভাবেই পাঠকদের মনের মধ্যেও একটা অনুরণন নির্মিত হচ্ছে। তো শব্দের ব্যবহারের ক্ষেত্রে বিষ্ণুদের এই বিষয়টি অবশ্যই মনে রাখার মতো। আচ্ছা, আমি প্রথমেই বলেছিলাম যে বিষ্ণুদের কবিতার ক্ষেত্রে বিষয়ের বিশালত্ব একটি ভীষণ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সেক্ষেত্রে দেখতে গেলে আমরা সত্যিই দেখতে পাই যে তিনি
অদ্ভুত অদ্ভুত বিষয়কে তার কবিতার মধ্যে নিয়ে আসছেন। যেমন কখনো তিনি রবীন্দ্র বিদ্বেষী, কখনো তিনি রবীন্দ্র প্রেমী, সেই বিষয়টিও যেরকম আমরা দেখতে পাচ্ছি, সেরকম কখনো তার কাব্যে পুরাণ ব্যবহৃত হচ্ছে, কখনো বা শ্রমজীবী মানুষের কথা কাব্যের মধ্যে ফুটে উঠছে। তাই প্রত্যেকটি বিষয়কে নিয়েই যেন কবিতা লিখছেন তিনি। এবং এই যে বিষয় নির্বাচন, এই যে বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখা, সেটা তার জন্য একটি ভীষণ, মানে আমরা বুঝতেই পারি যে তার পাণ্ডিত্য কতখানি ছিল। না হলে যে কোনো বিষয়ে এত অনায়াসে পদার্পণ করা কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয়। তো সেই দিক থেকেও আমরা দেখতে গেলে অবশ্যই বলবো যে তার বিভিন্ন কবিতায় বিষয় নির্বাচন, এই জিনিসটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য তার কবিতার আঙ্গিকের ক্ষেত্রে। অবশ্যই এটি বলা উচিত। বিষয় নির্বাচনের সঙ্গে সঙ্গে একথাও বলতে হয় যে যেমনভাবে কবিতার বিষয় পরিবর্তিত হয়েছে, সেরকম ভাবেই তার কবিতার মেজাজেরও একটি ওঠানামা লক্ষ্য করা গেছে। কিরকম ওঠানামা লক্ষ্য করা গেছে? কখনো কখনো তিনি একক কবিতায়, একটি মাত্র কবিতার ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে তিনি কোনো গাম্ভীর্যপূর্ণ শব্দের বিষয়ের ব্যবহারে সেই রকম আবহ তৈরি করছেন। আবার কোনো কোনো কবিতায় আমরা এরকমও দেখতে পাই যে তিনি একটি বড় কবিতা লিখছেন, যে কবিতায় কিন্তু কখনো কোনো কোনো জায়গায় থাকছে গাম্ভীর্য, কোনো কোনো জায়গায় থাকছে ছড়ার ছন্দের মতো ছন্দ, কোনো কোনো জায়গায় আবার এলায়িত ভঙ্গি, এই বিষয়টিও লক্ষ্য করা যাচ্ছে। তাই এই যে 3-4 রকমের মানসিকতা একটি কবিতার মধ্যেই প্রতিফলিত হচ্ছে, এই দিকটাও কিন্তু ভেবে দেখার মতো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেরকম জল দাও নামক একটি কবিতা, সেখানে কবিতার শুরুতেই একটি এলায়িত শান্ত ভঙ্গি রয়েছে। কিরকম? ফাল্গুনে আরম্ভ তার এক হিসেবে অবশ্যই মাঘে কিংবা তারও আগে। এই যে একটি চলন, একটি এলায়িত চলন, সেটিরই হঠাৎ যেন পরিবর্তন ঘটে যাচ্ছে আবেগের দ্রুততায়। কিরকম? তখনই কুড়িতে লাগে অধরা আবেগ কোন, বসন্ত বাহার লাগে সহিষ্ণু হৃদয়ে থর থর, প্রচন্ড যন্ত্রণা স্পন্দনে একাগ্র নির্দেশে, আনন্দে নিমেষহীন রূপান্তরে সৃষ্টিতে আকুল। মানে হঠাৎ করে এলায়িত ভঙ্গি একটি দ্রুততা পাচ্ছে। আবার খানিকক্ষণ পরে দেখতে পাওয়া যাচ্ছে যে আবেগে এই কবিতা ধীর হয়ে আসছে। কিরকম ভাবে? সন্ধ্যার প্রান্তরে এসে নিঃস্বার্থ আকাশে দেখি ফুটে আছে শান্ত সূচি। এইভাবে চলতে থাকা, এইভাবে মেজাজের ওঠা নামা করা, এটাও কিন্তু বিষ্ণুদের কবিতার অন্যতম একটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এই যে ক্রমাগত পরিবর্তন, ক্রমাগত চলতে থাকা এবং নানাভাবে নিজেকে পরিবর্তিত করা, কবিতাকে পরিবর্তিত করা, এটাই কিন্তু আধুনিক কবিতার অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত, যেটা কিন্তু বিষ্ণুদের কবিতার মধ্যে আমরা অবশ্যই দেখতে পাবো। বিষ্ণুদের কবিতায় এরকম বিষয় নির্বাচনের মতো সঙ্গেই আরো একটি বিষয় ভীষণভাবে পরিবর্তিত হয়েছে, সেটা হচ্ছে ছন্দ। ছন্দকে নিয়ে অদ্ভুত খেলা করেছেন যেন তিনি, যেটা একটু আগেই আমি বললাম যে লয়, কখনো একটি ধীর লয়, কখনো দ্রুত লয়, কখনো আবার ভীষণ গম্ভীর একটা যেন ছন্দের ব্যবহার করছেন। ঠিক সেরকম ভাবেই আমরা ওনার বিভিন্ন কবিতাতে বিভিন্ন রকম ছন্দের একই সঙ্গে প্রয়োগ দেখতে পাই। মাত্রাবৃত্ত, রবীন্দ্রনাথের মাত্রাবৃত্ত ছন্দকে একটি অন্য রূপ দিচ্ছেন কবিতার নিজস্ব কবিতায়। এবং এক্ষেত্রে আরো একটি জিনিস বলতে হয়, সেটা হলো তার ভাষার ব্যবহার। যেরকম ভাবে শব্দের বৈপরীত্য, শব্দের নতুনত্ব, এই জিনিসগুলিকে দেখানো হয়েছে, ঠিক সেরকম ভাবে ভাষার ক্ষেত্রেও এক নতুন রূপ আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো ভাষার ক্ষেত্রে এক ধরনের নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি। কিভাবে? না, ওনার যেরকম আমি কিছুক্ষণ আগেই বললাম যে শব্দের ব্যবহারের বিষয়টি, সেই রকমই তিনি যেভাবে তার কবিতাগুলিকে রচনা করছেন, সেই রচনা করার ভঙ্গির সুর এবং উচ্চারণ, তারও কিন্তু খানিকটা পার্থক্য রয়েছে। সাধারণ কবিতার তুলনায় এই কবিতার, এই যে বিষ্ণুদের কবিতাগুলির উচ্চারণের কিছু বৈশিষ্ট্য আনছেন উনি, উচ্চারণের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আনছেন, এবং পুরোটাই কিন্তু পড়ে উঠছে তার ওই নতুন ধরনের শব্দ, ছন্দ, লয়, এইগুলির ব্যবহারের মাধ্যমে। মানে সাধারণভাবে আমরা কবিতা পড়তে গেলে একই রকম টানে, একই রকম লয়ে পড়ি সাধারণত, কিন্তু বিষ্ণুদের কবিতার এই যে ওঠা নামা, এই যে বৈপরীত্য, এটাই কিন্তু সব
থেকে বড় বৈশিষ্ট্য বিষ্ণুদের যে কোনো কবিতার ক্ষেত্রে। আমরা সাধারণ পাঠকরা বিষ্ণুদেবকে ঠিক খুব একটা ভালোভাবে যেন বিচার করতে পারি না, তার দুর্বোধ্যতাকেই আমরা প্রাধান্য দিই। কিন্তু বিষ্ণুদেবকে পড়তে গেলে আমাদের পাঠক সমাজকে আমার মনে হয় অনেক বেশি আধুনিক হতে হবে, অনেক বেশি এগিয়ে আসতে হবে মানসিকতা, তার ওই যূথবদ্ধ মানসিকতা থেকে একা হতে হবে। না হলে কিন্তু বিষ্ণুদের কবিতাকে দুর্বোধ্য বলেই মনে হবে। তার এই যে কবিতার গড়ন, তার এই কবিতার আঙ্গিক যে কোনো আধুনিক কবিতা কোনো বিদেশি কবিতার মতো হয়েই দাঁড়াতে পারত, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা পাঠক শ্রেণী তাকে সেইভাবে গ্রহণ করতে পারিনি। আশা করি বিষ্ণুদেবকে নিয়ে আমরা পরবর্তীকালে আরও এগিয়ে যেতে পারবো, আরও আধুনিক হতে পারবো তার কবিতার এবং তার চিন্তা ভাবনার মাধ্যমে। নমস্কার, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। দেখা হবে।